নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্পারমাটোজেনেসিস। এই স্পারমাটোজেনেসিস কাকে বলে? স্পারমাটোজেনেসিস হচ্ছে যে পদ্ধতিতে শুক্রাশয়ের যে শুক্র উৎপাদক নালিকা বা সেমিনিফেরাস টিউবিউল, সেই সেমিনিফেরাস টিউবিউলের ভেতরে যে স্পারমাটোগোনিয়ার কোষ রয়েছে সেখান থেকে পর্যায়ক্রমিক ধাপে ধাপে পরিণত শুক্রাণু তৈরি হওয়ার যে ঘটনা তাকে বলা হচ্ছে স্পারমাটোজেনেসিস। এই স্পারমাটোজেনেসিস একটা কন্টিনিউয়াস প্রসেস এবং এটা একটা সিঙ্ক্রোনাস প্রসেসও বলতে পারি। সিঙ্ক্রোনাস কেন না, এই সিঙ্ক্রোনাস প্রসেস একই সময়ে সমস্ত রকম কোষগুলো একভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়। ঠিক আছে, একটা ধাপের পর একটা ধাপ কমপ্লিট হয়, সেই জন্য সিঙ্ক্রোনাস প্রসেস। আর পুরো প্রক্রিয়াটা আমাদের সারা জীবনই চলতে থাকে। অর্থাৎ পিউবার্টির পুরুষদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকালের পর থেকেই মৃত্যুর আগে পর্যন্ত সময়কাল পর্যন্ত স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া চলতেই থাকে। সেই জন্য এটা একটা কন্টিনিউয়াস প্রসেসও বলতে পারি, এই স্পারমাটোজেনেসিস সাধারণত কোথায় সংগঠিত হয়? এই সংগঠনের স্থান দেখি তাহলে দেখতে হবে শুক্রাশয়ের যে সেমিনিফেরাস টিবিউল, অর্থাৎ বাংলায় যেটা সেমিনিফেরাস উৎপাদক বা শুক্র উৎপাদক নালিকা বলে, সেই শুক্র উৎপাদক নালিকার ভেতরে শুক্রাণু উৎপন্ন হয়। এই শুক্রাণুর পুরো স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটা সংগঠিত করতে লাগে 74 দিন। প্রতিদিন একজন পুরুষের 200 থেকে 300 মিলিয়ন শুক্রাণু এই স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হচ্ছে। তার মধ্যে 100 মিলিয়ন সক্রিয় থাকে। উৎপাদনের পর প্রায় 30 দিন ধরে এপিডিডাইমিসে, যাকে শুক্রাণুর আঁতুড়ঘর বলা হয়, তাছাড়াও কিছু ভাস ডিফারেন্স বা শুক্রনালীতেও অবস্থান করে শুক্রাণুগুলো এবং সেখানেই তারা সক্রিয় হয়। শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া সাধারণত দেহ তাপমাত্রা থেকে 2.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘটে থাকে। এখানে একটা নতুন টার্ম যেটা, সেটা হচ্ছে স্পারমাটিক ওয়েভ। একে কাকে বলে না, সেমিনিফেরাস নালিকার ভেতরে এই যে একই প্রকারের কোষ যখন ভিন্ন ভিন্ন দশায় অবস্থান করছে এবং বিভিন্ন স্তরে অবস্থান করছে, এই ধরনের ঘটনাটাকে বলা হয় স্পারমাটিক ওয়েভ বলছে। অর্থাৎ একই প্রকারের কি না, সব কিছুই সেমিনিফেরাস টিউবিউলের ভেতরে ঘটছে। সেমিনিফেরাস টিউবিউলের ভেতরে কী ঘটছে না, সেখানে বাইরের দিকে রয়েছে আদি শুক্রকোষ, তারপরে রয়েছে প্রাথমিক শুক্রকোষ, তারপরে গৌণ শুক্রকোষ, তারপরে অপরিণত শুক্রাণু, তারপরে পরিণত শুক্রাণু, এইভাবে অবস্থান করছে, স্টেপ বাই স্টেপ অবস্থান করছে এবং এটা কন্টিনিউয়াসলি প্রসেসে চলছে। এই ধরনের ঘটনাটাকে বলা হচ্ছে স্পারমাটিক ওয়েভ। মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে সাধারণত দেখা গেছে যে জার্মিনাল এপিথেলিয়াম কোষ থেকেই শুক্রাণু কিন্তু উৎপাদন হয়, কিন্তু ম্যামেলস অর্থাৎ স্তন্যপায়ী এবং মোলাস্কা অর্থাৎ কম্বজ শ্রেণী প্রাণীদের ক্ষেত্রে দেখা গেছে যে এই জার্মিনাল যে কোষের সাথে সাথে কিছু সোম্যাটিক কোষ দেহকোষও থাকে। অর্থাৎ যেখানে শুধু মেরুদণ্ডী, অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে শুধুমাত্র জার্মিনাল কোষ থেকেই শুক্রাণু উৎপাদন এবং পুষ্টি সম্পন্ন হয়, কিন্তু শুধু স্তন্যপায়ীদের ক্ষেত্রে এবং মোলাস্কাদের ক্ষেত্রে দেখা গেছে যে তাদের ক্ষেত্রে কিন্তু জার্মিনাল কোষের সাথে সাথে একই সাথে পাশাপাশি অবস্থান করছে কিছু সোম্যাটিক সেল। এরকম সোম্যাটিক সেল যারা পুষ্টি দিচ্ছে সেই সমস্ত শুক্রাণুগুলিকে। এরকম সোম্যাটিক সেলগুলোর নাম হচ্ছে সার্টোলির কোষ, যারা এই শুক্রাণুগুলিকে পুষ্টি প্রদান করে। পতঙ্গদের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো সার্টোলি কোষের অবস্থান বা সার্টোলি কোষের উপস্থিতির কোনো ধারণা পাওয়া যায় না। এরপর আমরা পুরোপুরি চলে আসব যে এই স্পারমাটোজেনেসিস যে প্রক্রিয়া আমরা বলছি, স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াতে ঘটছে কি না, প্রথমেই এই স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া যে স্টার্ট হয় সেটা হচ্ছে আদি জামকোষ থেকে। আদি জামকোষ এখানে দেখতে পাচ্ছি, এই আদি জামকোষকে বিভিন্ন সময় বিভিন্ন নামে ডাকা হয়। যেমন হচ্ছে এর আর এক নাম হচ্ছে প্রাইমারি জার্মিনাল লেয়ার বলা হয়, জার্মিনাল লেয়ার বলা হয়, বা একে প্রাইমর্ডিয়াল সেলও বলা হয়, প্রাইমর্ডিয়াল সেল বলা হয় আদি জামকোষকে। এই আদি জামকোষগুলোর বিশেষ বৈশিষ্ট্য কী না, এরা সাধারণত আকারে একটু বড় হয়, অর্থাৎ লার্জ সাইজড হয়, এবং এদের মধ্যে যে ক্রোম্যাটিনগুলো এর পরিমাণ অনেক বেশি থাকে, অর্থাৎ ক্রোম্যাটিন রিচড নিউক্লিয়াই থাকে এদের মধ্যে। এই যে আদি জামকোষ থেকে মাইটোটিক ডিভিশনের ফলে, অর্থাৎ এখানে মাইটোসিস ঘটে, মাইটোটিক ডিভিশনের ফলে এই স্পারমাটোগোনিয়াম বা আদি যে শুক্রকোষ বা শুক্র মাতৃকোষগুলো তৈরি হয়। এই যে স্পারমাটোগোনিয়ামগুলো অর্থাৎ দু রকমের হতে পারে, একটা টাইপ এ স্পারমাটোগোনিয়াম, টাইপ বি স্পারমাটোগোনিয়াম। টাইপ এ স্পারমাটোগোনিয়ামগুলো স্টেম সেল হিসেবে কাজ করে, অর্থাৎ সেল পলিফারেশন করে নিজের সংখ্যা বৃদ্ধি করে, স্পারমাটোগোনিয়ামের সংখ্যা বৃদ্ধি করে এরা শুধু। আর টাইপ বিগুলো কী করে না, সেখান থেকেই পরবর্তী যে স্পারমাটোজেনেসিস ধাপ সেগুলো সংগঠিত হয়।
এই যে স্পার্মাটোগোনিয়াম, যার স্পার্মাটোগোনিয়াম টার্মটা হচ্ছে স্পার্মা, যে কথার অর্থ সেটা হচ্ছে স্পার্ম অর্থাৎ শুক্রাণু, আর গোন GONE গোন কথার অর্থ হচ্ছে অফস্প্রিং, অর্থাৎ এখান থেকে স্পার্মের যে অফস্প্রিং বা অপত্যগুলো তৈরি হয়, সেই জন্য এর নাম হয়েছে স্পার্মাটোগোনিয়াম। যদি একটা হয় তাহলে স্পার্মাটোগোনিয়াম, আর যদি অনেকগুলো শুক্রাণু মাতৃকোষ থাকে তখন তা বলে স্পার্মাটোগোনিয়া। এই স্পার্মাটোগোনিয়াম সাধারণত হচ্ছে 2n হয়, অর্থাৎ ডিপ্লয়েড টাইপ হয়, অর্থাৎ 2 সেট তার ক্রোমোজোম থাকে। স্পার্মাটোগোনিয়াম কী করে না, সাধারণত এগুলো এর নিজের চারিপাশে বা নিজের কোষের ভেতরে প্রচুর পরিমাণে নিউট্রিশন বা পুষ্টি পদার্থগুলোকে জড়ো করে এবং ক্রোমাটিন যে মেটেরিয়াল সেগুলোকে গ্যাদার করে, অর্থাৎ অ্যাকুমুলেটস লার্জ অ্যামাউন্ট অফ নিউট্রিশন অ্যান্ড ক্রোমাটিন মেটেরিয়ালস জড়ো করা হচ্ছে স্পার্মাটোগোনিয়ামের কাজ। এই স্পার্মাটোগোনিয়াম পরবর্তীকালে মাইটোসিস ঘটিয়ে, অর্থাৎ এখানে কিন্তু মাইটোসিস হবে, মাইটোসিস হয়ে সে তৈরি করবে প্রাথমিক স্পার্মাটোসাইটস বা প্রাথমিক শুক্রকোষ বলা হয়। প্রাথমিক শুক্রকোষ, এই প্রাথমিক শুক্রকোষ সেটাও কিন্তু 2n অর্থাৎ ডিপ্লয়েড প্রকৃতির, এবং এই প্রাথমিক শুক্রকোষ পরবর্তীকালে এর মধ্যে কি ঘটবে, এর মধ্যে বিভিন্ন ধরনের চেঞ্জেসগুলো আসে প্রাথমিক শুক্রকোষের মধ্যে। এখানে প্রথম যেটা ঘটে, কোষটার ভেতরে প্রথম সাইন্যাপসিস ঘটবে। সাইন্যাপসিস আমরা জানি, কারণ এই প্রাথমিক শুক্রকোষের পরের স্টেপ থেকে এই দশা থেকে শুরু হচ্ছে কি মিওসিস ওয়ান শুরু হয়ে যাচ্ছে। মিওসিস ওয়ানকে আমরা কি বলি, একে বলি রিডাকশন ডিভিশন বলি, এবং রিডাকশন ডিভিশন ছাড়াও এর আরেক নাম হচ্ছে হেটেরোটাইপিক ডিভিশন। কেন হেটেরোটাইপিক ডিভিশন বলছে বা কেনই বা রিডাকশন ডিভিশন বলছে দেখা যাক। কারণ এই প্রাইমারি স্পার্মাটোসাইটের যে 2n, সেখান থেকে যে সেকেন্ডারি স্পার্মাটোসাইট তৈরি হবে সেটা হচ্ছে n প্রকৃতির, হ্যাপ্লয়েড প্রকৃতির, সেই জন্য একে রিডাকশন ডিভিশন প্লাস এখানে 2n এবং পরবর্তীকালে n তৈরি হয়েছে, সেই জন্য একে হেটেরোটাইপিক ডিভিশনও বলা হচ্ছে। তো এই দশায় কী কী ধাপগুলো সংগঠিত হয় সেগুলো একটু দেখে নেব। প্রথম হচ্ছে প্রাথমিক স্পার্মাটোসাইটে সাইন্যাপসিস সংগঠিত হয়। সাইন্যাপসিস জিনিসটা কি না, আমরা জানি মিওসিস 1 এর প্রোফেজ 1-এর যে জাইগোটিন উপদশায় সমস্ত ক্রোমোজোমগুলি জোড় বাঁধার যে পদ্ধতি তাকে বলা হয় সাইন্যাপসিস। এই জোড় বাঁধার পদ্ধতির পরই কী হয় না, ক্রোমোজোমগুলো আস্তে আস্তে নিজেদের থেকে পৃথক হতে শুরু করে, অর্থাৎ স্প্লিট লঙ্গিচুডিনালি অনুদৈর্ঘ্যভাবে বিভক্ত হতে শুরু করে। স্প্লিট লঙ্গিচুডিনালি অনুদৈর্ঘ্যভাবে বিভক্ত হতে শুরু করে এবং পরবর্তীকালে এরা কী গঠন করে, টেট্রাড গঠন করে জাইগোটিন উপদশাটি। সেই টেট্রাড পরবর্তীকালে যে প্যাকাইটিন উপদশায় তাদের মধ্যে কি হবে, ক্রসিং ওভার আস্তে আস্তে সংগঠিত হবে। ক্রসিং ওভার অর্থাৎ এক্সচেঞ্জ অফ জেনেটিক ম্যাটেরিয়াল আমি বলতে পারি, বা এই সময় আস্তে আস্তে কী হবে, কাজমা ফর্মেশন স্টার্ট হবে, অর্থাৎ যাবতীয় যা কিছু এক্সচেঞ্জ কিন্তু এই দশাতেই হয়ে যাচ্ছে। মানে প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে সেকেন্ডারি স্পার্মাটোসাইট ফর্মের আগে সমস্ত কিছু ক্রসিং ওভার, কাজমা ফর্মেশন, সাইন্যাপসিস, যে এক্সচেঞ্জ অফ জেনেটিক ম্যাটেরিয়াল, এই সমস্ত ঘটনাগুলো কিন্তু ঘটে যাচ্ছে। ঠিক আছে, তো ইতিমধ্যে যে প্রাইমারি স্পার্মাটোসাইট সেখানে কি হয়েছে, সেখানে যদি দেখি ডিএনএর যে অবস্থান বা ডিএনএর পরিমাণগুলো, এখানে যদি দেখি স্পার্মাটোগোনিয়ামে যদি চিত্রটা আঁকি তাহলে দেখা যাবে যে এটা যদি কোষটা হয়, কোষটাতে এরকম ডিপ্লয়েড অবস্থা ছিল, আমি ধরে নিচ্ছি এরকম একটা নীল দাগ একটা লাল, দুটো আলাদা দেখিয়ে দিচ্ছি, এরকম ছিল। ঠিক আছে, তো এরকম 2n অবস্থা। প্রাইমারি স্পার্মাটোসাইটে সেটা কী দাঁড়ায়, প্রাইমারি স্পার্মাটোসাইটে সেখানে বললাম কি সে কিন্তু ডাবল হয়ে যায়, ক্রোমাটিডের সংখ্যাগুলো ডাবল হয়ে যায়, অর্থাৎ এরকম জিনিসটা দাঁড়াবে। কিন্তু 2n অবস্থা, এটাকে 2n অবস্থা, কিন্তু ক্রোমাটিডের সংখ্যা সেখানে কী হয়েছে, ক্রোমাটিডের সংখ্যা সেখানে কিন্তু 46x2 হয়ে যাবে, মানে 92টা হয়ে যাবে কিন্তু ক্রোমাটিডের সংখ্যা। হ্যাঁ, এরপরে কি না, মিওসিস 1 ঘটানোর পর এই প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে তৈরি হবে সেকেন্ডারি স্পার্মাটোসাইট। আমরা কি বললাম, এটা হচ্ছে রিডাকশন ডিভিশন। সেই জন্য এখান থেকে যে কোষ দুটো এখানে উৎপন্ন হলো সেটা কিন্তু কি হচ্ছে, একটাতে এরকম এবং একটাতে এরকম অবস্থা সৃষ্টি হবে। তবে
এখানে কিন্তু ইতিপূর্বে কী হয়েছে, ক্রসিং ওভার হয়ে গেছে, ক্রসিং ওভার হচ্ছে জিনের আদান প্রদান হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আলাদা রং দেখাচ্ছি মানে এই নয় যে এক্সচেঞ্জটা হয়নি, এক্সচেঞ্জ হয়েছে। কোথাও এরকম সেগমেন্ট আসবে, কোথাও এরকম সেগমেন্ট এখানে থাকবে, বা এখানেও তেমনি কোথাও এরকম পার্টগুলো থাকবে, অর্থাৎ এর কিছুটা পার্ট ওর কিছুটা পার্ট সব নিয়ে থাকবে, অর্থাৎ এক্সচেঞ্জ ততক্ষণ কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে সেকেন্ডারি স্পার্মাটোসাইট দশাটা, সেকেন্ডারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইটস বলা হচ্ছে, বাংলায় বলা হয় গৌণ শুক্রকোষ, গৌণ শুক্রকোষ বলা হয়, গৌণ শুক্রকোষ। গৌণ শুক্রকোষ তাহলে কী হবে, হ্যাপ্লয়েড প্রকৃতির হবে গৌণ শুক্রকোষ। এবং এই সময় যেটা ঘটছে, গৌণ শুক্রকোষ তাহলে তৈরি হলো, গৌণ শুক্রকোষ থেকে পরবর্তীকালে যেটা তৈরি হবে নেক্সট যে ফেজ, সেটার থেকে তৈরি হবে নেক্সট যে ধাপ, সেটা হচ্ছে মিওসিস 2 ঘটবে। কারণ ইতিপূর্বে কী হয়েছে, মিওসিস 1 হয়েছে, এখানে হবে মিওসিস 2। মিওসিস 2কে সাধারণত কী বলা হয়, একে সাধারণত বলা হয় হোমোটাইপিক ডিভিশন। হোমোটাইপিক ডিভিশন কেন বলা হয়, কারণ এখানে এন এবং পরবর্তী যারা তৈরি হবে সেটাও এন টাইপ, অর্থাৎ যে স্পার্মাটিড পরবর্তীকালে তৈরি হবে তারা হচ্ছে এন টাইপ একই, সেই জন্য হোমোটাইপিক ডিভিশন বলা হয়। হোমোটাইপিক ডিভিশন বা এর আরেক নাম হচ্ছে ইকুয়েশনাল ডিভিশন বলা হয়, ইকুয়েশনাল ডিভিশনও বলা হয়, সমবিভাজন, ঠিক আছে বলা হয়। তাহলে এখানে সেকেন্ডারি স্পার্মাটোসাইটটা পরবর্তীকালে তৈরি কী করলো, স্পার্মাটিড। কটা স্পার্মাটিড তৈরি হবে এখান থেকে, টোটাল হবে 4টা স্পার্মাটিড হবে। 4টা স্পার্মাটিড যখন তৈরি হলো তাহলে এদের তখন কী হবে, অ্যালিলিক সেগ্রিগেশন হবে। এখানে হচ্ছে ক্রোমোজোমাল সেগ্রিগেশন, এখানে ভালো করে দেখতে হবে, এখানে কিন্তু ক্রোমোজোমের সেগ্রিগেশন হচ্ছে। এবং কোন দশায় হচ্ছে, সাধারণত এই সেগ্রিগেশনটা হয় মিওসিস 1-এর অ্যানাফেজ 1-এর সেগ্রিগেশনটা হয় পৃথকটা। আর এখানে কী হচ্ছে, মিওসিস 2-এর অ্যানাফেজ 2-তে এখানে অ্যালিলিক ডিফারেন্সিয়েশন হয়, অ্যালিলের ডিফারেন্সিয়েশন হয়, অর্থাৎ এখানে যেটা দাঁড়ালো এরকম দাঁড়াবে, এরকম দাঁড়াবে সবাই, অর্থাৎ হ্যাপ্লয়েড, ঠিক আছে, হ্যাপ্লয়েড এন 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 সবাই হচ্ছে হ্যাপ্লয়েড ফর্ম থাকবে। তবে এখানেও কী হবে, ওরকম জেনেটিক রিঅ্যাসাইনমেন্টের ফলে তাদের মধ্যে কিছুটা অন্য ক্রোমাটিডের জিন অবস্থান করছে, তো এরকম দেখানো যেতে পারে। এই কারণেই তো ভ্যারিয়েশন বা প্রকরণ বা ভেদ এই জিনিসটা আসে, এই জায়গাটা এক্সচেঞ্জটা হয় বলি, ঠিক আছে। অর্থাৎ এখানে যে স্পার্মগুলো তৈরি হবে পরবর্তীকালে, অর্থাৎ স্পার্মাটিড থেকে যে স্পার্মাটিড যেগুলো তৈরি হবে সেগুলো কিন্তু কেউ জিনগতভাবে কেউ কারোর মতো সাদৃশ্যযুক্ত নয়। অর্থাৎ এখানে যদি আমি চিত্রটা আঁকি তাহলে দেখতে পাবো, তাহলে এখানে পরবর্তী হচ্ছে ম্যাচিওর্ড শুক্রাণু তৈরি হচ্ছে, এখান থেকে ম্যাচিওর্ড শুক্রাণু, এখান থেকে ম্যাচিওর্ড শুক্রাণু তৈরি হচ্ছে, এবং এখান থেকে ম্যাচিওর্ড অর্থাৎ পরিণত শুক্রাণু তৈরি হচ্ছে। পরিণত শুক্রাণু কখন তৈরি হবে না, পরিণত শুক্রাণুগুলো তখনই তৈরি হবে যদি সেখানে আমরা দেখি যে সার্টোলির যে কোষটা ছিল, সেই সার্টোলির কোষ কী করবে না, সার্টোলির কোষ পুষ্টি প্রদান করবে স্পার্মাটিডকে। স্পার্মাটিডগুলো মাথা সার্টোলির কোষের সাথে যুক্ত থাকবে, এবং সার্টোলির কোষগুলো পুষ্টি প্রদান করার পর এরা আরও কী হয়, সক্রিয় হয় এবং পুষ্টি পেয়ে পরিণত হয়। অর্থাৎ এই যে অবস্থাটাকে, এই অবস্থাটাকে বলা হয় স্পার্মাটোজোয়া অবস্থা। তাহলে যেটা তৈরি হলো সক্রিয়, আগেরটা হচ্ছে স্পার্মাটিড, অপরিণত শুক্রাণু স্পার্মাটিড, পরেরটা হচ্ছে স্পার্মাটোজোয়া, পরেরটা হচ্ছে স্পার্মাটোজোয়া বলা হয়, স্পার্মাটোজোয়া বলা হয় পরেরটাতে। তো এই অবস্থায় সৃষ্টি হলো স্পার্মাটোজোয়ার সৃষ্টি হলো। এখানে কিছু কিছু যে স্টেপসগুলো আছে সেই স্টেপসগুলোকে আমরা ভাগ করতে পারি বিভিন্ন ভাগে। স্টেপসগুলো কি কি, প্রথম যে ধাপটা রয়েছে এখানে, অর্থাৎ এই যে স্পার্মাটোগোনিয়াম থেকে স্পার্মাটোসাইটগুলো, অর্থাৎ সেকেন্ডারি স্পার্মাটোসাইট তৈরি হওয়ার যে ঘটনাটা তাকে বলা হয় স্পার্মাটোসাইটোজেনেসিস বলা হয় এই ধাপটাকে। সেকেন্ডারি স্পার্মাটোসাইটস থেকে স্পার্মাটিড তৈরি হওয়াটাকে বলা হয় টাইডোজেনেসিস বলা হয়। আর এই যে স্পার্মাটিড থেকে
পরবর্তীকালে পরিণত শুক্রাণু তৈরি হওয়া, অর্থাৎ সাটলি কোষ থেকে পুষ্টি নিয়ে বেরিয়ে আসার যে ঘটনা, সেই ঘটনাটা বলা হয় স্পারমিয়েশন। এরপরে আমরা দেখব এই যে পুরো স্পারমাটোজেনেসিস ঘটনাটাকে আবার তিনটে ভাগে ভাগ করা যায়, তিনটে স্টেজ বা তিনটে ধাপে। কী কী ধাপগুলো? প্রথম হচ্ছে এই যে আদি জার্মকোষ যেটা বলেছে, অর্থাৎ প্রাইমর্ডিয়াল জার্মিনাল লেয়ার যেটা বা প্রাইমর্ডিয়াল সেলস, এখান থেকে এই যে প্রাইমারি স্পারমাটোগোনিয়াম, অর্থাৎ এই যে ধাপটা, এখান থেকে এইটুকু যে ধাপটা, এই ধাপটাকে সাধারণত বলা হয় বিভাজন দশা, ইংরাজিতে বলা হয় মাল্টিপ্লিকেটিভ ফেজ। মাল্টিপ্লিকেটিভ ফেজ বাংলায় বলা হয় বিভাজন দশা। বিভাজন দশা। আর এই যে স্পারমাটোগোনিয়াম থেকে প্রাথমিক যে স্পারমাটোসাইট তৈরি হওয়া, স্পারমাটোগোনিয়াম থেকে অর্থাৎ এখান থেকে এইটুকু যে স্টেপটা, এই স্টেপটাকে বলা হয় গ্রোথ ফেজ। গ্রোথ ফেজ বা বৃদ্ধি দশা বলা হয়। বৃদ্ধি দশা বলা হয়। আর পরবর্তী বাকি যে পার্ট, অর্থাৎ প্রাথমিক স্পারমাটোসাইটের পর থেকে পরবর্তী স্পারমাটিড এবং স্পারমাটোজোয়া পর্যন্ত যে স্টেপটা, তাকে সাধারণত বলা হয় ম্যাচুরেশন ফেজ বা পরিণতি দশা। ম্যাচুরেশন ফেজ বা পরিণত দশা। এই যে তিনটে দশায় সাধারণত পুরো স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটাকে ভাগ করা যায়। সাধারণত এই শুক্রাণু উৎপাদন যে প্রক্রিয়াটা, যখন শুক্রাণু উৎপন্ন হলো সঙ্গে সঙ্গে কিন্তু শুক্রাণুর চলন ক্ষমতা থাকে না বা নিষেকে অংশগ্রহণ করতে পারে না। প্রায় 72 ঘন্টা শুক্রাণু জীবিত অবস্থায় থাকতে পারে, তবে যখন নিষেক ঘটাবে তখন 48 ঘন্টা পর্যন্ত নিষেকের ক্ষমতা থাকে। দেখা যাচ্ছে যে টেট্রাসাইক্লিন জাতীয় ওষুধ বেশি করে যদি কেউ গ্রহণ করে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু শুক্রাণু উৎপাদন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি হতে পারে। তো এই সমস্ত ঘটনাগুলো আমরা দেখতে পাই। এই যে বিভিন্ন স্টেপে কি কি হয় সেগুলো আমরা একটু দেখে নিই। অর্থাৎ এই যে এখানে যেটা দেখছিলাম, প্রথম হচ্ছে স্পারমাটোগোনিয়াম। এই স্পারমাটোগোনিয়ামে আমরা কি বলেছি, 2n হয়, তারপরে স্পারমেসিস 2n হয়, তারপরে এগুলোতে n এবং স্পারমাটোজোয়াতেও n। কিন্তু ক্রোমাটিডের সংখ্যা যদি আমরা একটু পাশে পাশে লিখে দিই, তাহলে দেখতে পাবো যে স্পারমাটোগোনিয়ামে ক্রোমাটিডের সংখ্যা কিন্তু 2c, অর্থাৎ স্পারমাটোগোনিয়াম এখানে 2c = 46, অর্থাৎ 46টা থাকবে, দুটো ক্রোমাটিড এবং দুটো ক্রোমাটিড থাকবে, অবশ্যই 46টা ক্রোমোজোম থাকবে। কিন্তু প্রাইমারি স্পারমাটোসাইটে কি থাকবে? প্রাইমারি স্পারমাটোসাইট হচ্ছে 4c, তখন হচ্ছে 4টা ক্রোমাটিড এবং 96টা এই অবস্থায় থাকতে পারে। অর্থাৎ কী অবস্থায়? 4c স্টেট এবং টোটাল ক্রোমাটিডের সংখ্যা হচ্ছে 96টা। কিন্তু 4c স্টেট বা ক্রোমাটিডের সংখ্যা হচ্ছে 96টা, আর এটা হচ্ছে 2c স্টেট 46টা। যেটা সেকেন্ডারি স্পারমাটোসাইট, তার ক্ষেত্রেও কিন্তু 2c স্টেট বলি, 2c, তার মানে তখন তার কত থাকবে? 46টা। 2c স্টেটে তার থাকবে কিন্তু টোটাল 46টা ক্রোমাটিড থাকবে। এবং যেটা স্পারমাটিডের কি থাকবে? স্পারমাটিডের থাকবে, যেহেতু হ্যাপ্লয়েড, তাহলে স্পারমাটিড এক্ষেত্রে থাকবে 23টা। অর্থাৎ এক্ষেত্রে তখন কি হবে? সি, অনলি সি, একটা করে এক্ষেত্রে ক্রোমাটিডটা আছে। স্পারমাটোজোয়া অর্থাৎ শুক্রাণুর কত থাকবে? অনলি সি, 23টা থাকবে তার ক্রোমোজোম এবং ক্রোমাটিড সংখ্যা। তো এই হচ্ছে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ার বিভিন্ন ধাপগুলো বললাম। এই স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় যদি কোনো কারণে ইনকারেক্ট হয় কারোর ক্ষেত্রে, তাহলে বিভিন্ন কনজেনিটাল ডিফেক্টস হতে পারে, অ্যাবনর্মাল বার্থ হতে পারে, যেমন ডাউন সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, বা অনেক সময় স্পন্টেনিয়াস অ্যাবর্শন ঘটনাও ঘটতে পারে স্পারমাটোজেনেসিসে ভুল হওয়ার কারণে। ধন্যবাদ, এতদূর পর্যন্তই রইল।